মাননীয় নেত্রী, আপনার জন্য আমরা জীবন দিতে পারি। মাননীয় নেত্রী, আপনি আমাদের প্রতি দেখবেন। আমরা বগুড়া ডিস্ট্রিক্টে রাজনীতি করে, আপনি জানেন মাননীয় নেত্রী, যে বগুড়াতে রাজনীতি করার কি অবস্থা। হ্যাঁ, আমি জানি, সে এটা বুঝতে পারি। এ- এর মধ্যে সাহস করে আপনারা করেন, এই জন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর 5টা বাচ্চা, এদেরকে আসলে মানুষ করতে হবে তো, এবং এর দেখতে হবে। আমি দেখি আমি কতটুকু কি করতে পারি, অবশ্যই করব। চিন্তা করেন না, আছি তো, বেঁচে তো আছি। যে আল্লাহ আপনার সেটি সুস্থ রাখুন, আপনি বেঁচে থাকেন মাননীয় নেত্রী। আপনি বেঁচে আছেন বলে আমরা এখনো দাঁড়িয়ে থাকতে পারছি মাননীয় না নেত্রী। না, আল্লাহ বোধহয় ওই জন্য বাঁচিয়ে রাখছে, চিন্তা করেন না। এগুলি সব হিসাব নেবো এক এক করে, দিন দেবে আল্লাহ। আল্লাহ প্রত্যেকবারই ওরকম এক একটা হয় আর আমাকে বাঁচায় রাখে। কারণ এইগুলি সব সেই জি। যাকে বাচ্চাগুলির একটু দেখে রাখেন আপনি, বড় চাচা, আপনি তো অনেক দায়িত্ব। আমরা আছি জি আপনাদের জি। পাশে। নেক্সট। আমি আমি ধন্যবাদ বড় মাননীয় আব্বা। মাননীয় নেত্রী, আসসালামু ধৈর্য আলাইকুম। ধরো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলো। মাননীয় নেত্রী, আমি আমি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলাম। মাননীয় নেত্রী, আমি কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক ছিলাম। আমি হুম বর্তমানে হুম। নেত্রী ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি দায়িত্ব পালন করতেছি। মাননীয় নেত্রী, আমি এই মৃত্যু শহীদ আলমের বড় ছেলে। মাননীয় নেত্রী, আমি এই পরিবারের বড় ছেলে। আমরা তিনটে ভাই বোন মাননীয় নেত্রী এতিম হয়ে গেছি। আমাদের পাশে কেউ নেই মাননীয় নেত্রী, আমাদের এখন চলার মতো কোনই নেই। আমি মাননীয় নেত্রী ছাত্রলীগ করার কারণে অনার্স মাস্টার্স পাস করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি নেত্রী। ছাত্রলীগ করার কারণে নেত্রী আমি চাকরিও করতে পারি নাই মাননীয় নেত্রী। পড়াশোনা করেছি কিন্তু মাননীয় নেত্রী চাকরি করতে পারি নাই। এখন নেত্রী, আমাদের এই আমি আমার বাবার হত্যার বিচার চাই। আপনি এই বিচার করবেন। আপনি ইনশাল্লাহ দেশে আসবেন। আপনি দেশে আসবেন, এই প্রত্যাশা রাখি। এই বিচার করবেন, এই প্রত্যাশা আমি সবসময় বিশ্বাস করে আমি রাখি। আমি আমার বাবার হত্যার যেমন বিচার চাই, এবং আপনি ছাড়া ইনশাল্লাহ। আমাদের এই অসহায় এতিম না, ফ্যামিলির বিচার হবে, কেউ নেই বিচার মাননীয় হবে, নেত্রী। চিন্তা আমরা করো না। তিনটে ভাই বোন এতিম হয়ে গেছি। আমাদের আর আল্লাহ কেউ নাই, আমাদের এখন চলার মতো কোনো সামর্থ্য নাই নেত্রী। আমাদের ব্যবসা বাণিজ্য সব আব্বুর দেওয়া ছিল, সবকিছু লুটপাট করে 5 আগস্ট নিয়ে গেছে। আমাদের এখন থাকা খাবার মতো কিছু না নেত্রী। আমরা পথে বসে গেছি নেত্রী। সব ফেরত আসবে, চিন্তা করো না। খালি সময়ের ব্যাপার। ধৈর্য ধরো, আর যেটু যা লাগে আমরা খোঁজ নেবো অবশ্যই। বরগুনার কোন জায়গা, কোন উপজেলা? নেত্রী আমাকেও হুমকি দিতেছে, আমাকেও নাকি মেরে ফেলবে নেত্রী। তাও আমি আগামীকালকের আমি বাড়ি ছেড়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে যাব। আমি এলাকায় থাকবো না নেত্রী, আমাকেও যে কোনো সময় মেরে ফেলতে পারে, এরকম হুমকি দামকি আসছে নেত্রী। আমি কোন এলাকা আসছিলাম আমাকে বলো ঈদ তো। করার জন্য, আবার হ্যাঁ, আমি আগামীকালকে বরগুনা চলে যাব জেলার সকালে। পাথরঘাটা উপজেলার ও, পাথরঘাটা পাথরঘাটা। সদর ইউনিয়ন। পা- জি, পাথরঘাটা হ্যাঁ, উপজেলা এবং সদর ইউনিয়ন 9 নম্বর। আচ্ছা। হ্যাঁ, পাথরঘাটা হুম। চিনি। ওইটা এখন ওরা মনি এখানে একজনকে খুন ঢুকছে। করছে। হ্যাঁ, মনি ঢুকছে তো। হুম। ও তো সব দল করে, জাতীয় পার্টি করে, বিএনপি করে, আমাকে দলেও ঢুকে, সব দলই ঢোকে। হ্যাঁ। এই ঠিক মাননীয় আছে, নেত্রী, আমার যারা বাবাকে মারছে তাদের নাম ঠিকানা রাখো, সরে থাকো, তারপর নাম ঠিকানা রাখো, সময় আসলে দেখা যাবে। জি একটা জি একটা মাননীয় করে হিসাব নেওয়া হবে, তোমার বাপের প্রত্যেকটা ফোঁটা রক্তের হিসাব নিতে হবে। আমি নেই, আমার 35 বছর লাগছে নিতে, কিন্তু আমি নিছি, সব কারো শাস্তি জি দিচ্ছি। মাননীয় নেত্রী, হ্যাঁ, এটা মাননীয় নেত্রী আপনি, শাস্তি দেওয়া হবে। মাননীয় নেত্রী, আপনি যেরকম বিদেশে ছিলেন যখন জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, আপনি বিদেশে ছিলেন, আপনি দেখতে পারেন না আপনার না, মনো কিচ্ছু দেখতে পারিনি আমার। আমি আর আমার যেরকম দুই কষ্ট বোন মাননীয় নেত্রী, আমি সেরকম অসহায় আমার ছিলাম। বাবার মৃত্যুর সময় পাশে থাকতে পারি নাই। আমি তার মৃত্যুর সময় পাশে থাকতে পারি না, দেখতে পারি নাই নেত্রী। ঠিক আমার ওই রকম কষ্ট মাননীয় নেত্রী। আমি কিছুই চাই না, শুধু আপনাকে পাশে চাই, এবং আমি আমার বাবার হত্যার বিচারটা আপনি করবেন, এতটুকুই আমি প্রত্যাশা করি। হ্যাঁ, নিশ্চয় হবে। নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার ও, চরবাটা সুবর্ণচর, ইউনিয়ন। হ্যাঁ, নোয়াখালী, হ্যাঁ। হ্যাঁ, ইউনিয়ন চরবাটা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তার বাড়িও সুবর্ণচর উপজেলার হাজিপুর গ্রামে। আসসালামু আলাইকুম মাননীয় নেত্রী, হ্যাঁ, ওয়ালাইকুম বলো। আপনি কেমন আছেন ওটা জিজ্ঞাসা করার সাহস আমার কাছে নাই মাননীয় নেত্রী। আমি জানি আছি, আপনি সবাই ভালো একই নেই। রকমই আছি। জি বলো জানি তুমি, আমি, তোমাদের কি অবস্থা? সবাই তোমাদের জানি থেকে আপনার কষ্ট খুব তো ভালো। আর কেউ নেই। জি নেত্রী জানি, আমাদের থেকে আরো বেশি কষ্টে আপনি আছেন। আপনি সাজানো গোছানো একটা দেশ রেখে এখন
আপনার সাজানো গোছানো দেশেও অন্যরা এসে বসছে, আপনি অন্য এক জায়গায় আছেন, আমাদের থেকে অনেক পোস্টে আছেন নেত্রী, জানি আপনি আমাদের তৃণমূলের খোঁজ খবর নিচ্ছেন, এটাতে আমি আজ খুব আনন্দিত। আমি ওখানে হসপিটালে ট্রিটমেন্ট বলেন। অবস্থায় থাকি, এখনো আমি ট্রিটমেন্ট অবস্থায় আছি মাননীয় নেত্রী। আমি জানি এখন আমরা কেউ ভালো নেই এবং আমরা এলাকা ছাড়া অনেক কষ্টে জীবনযাপন করতেছি। সারা দেশে একই অবস্থা মাননীয় নেত্রী, কেউ বাড়ি ঘরে থাকতে পারতেছে না, সবাই এলাকা ছাড়া। এখানে বর্তমান এমপি কে? আমাদের বিএনপির একরামুল এমপি কে? করিম আমি চৌধুরী এমপি, একরামুল করিম চৌধুরী বর্তমানে এমপি হচ্ছে না না শাহজাহান না এমপি, বিএনপি। শাহজাহান শাহজাহান মোহাম্মদ শাহজাহান। মোহাম্মদ শাহজাহান বিএনপির। জি, নোয়াখালী স্যার নেত্রী। ঠিক আছে। আপনার সাথে কথা বলতে পেরে আমি আনন্দিত মাননীয় নেত্রী। আর আমার কোনো স্বভাব কোনো কিছু নাই, আপনি আমার খোঁজ খবর নিয়েছেন, তৃণমূলের একজন কর্মীর খোঁজ খবর আপনি নিয়েছেন, আপনি বঙ্গবন্ধুর কন্যা, কত বড় একটা মনের পরিচয় দিয়েছেন, এটা আমি বলে ভাষা প্রকাশ করতে পারবো না। মাননীয় নেত্রী, আমাদের সুবর্ণচরে একটা প্ল্যাটফর্ম আছে, আলোকিত সুবর্ণচর, ওইটার প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে আমাদের সাবাব চৌধুরী। ওখান থেকে আমাদের যত নেতা কর্মী মবের শিকার হয় সবাইকে সহযোগিতা করা হয়, এবং আমাদের আইনি একটা উকিল টিম আছে, ওনাদের আইনি ইয়েটা ওনাদের মাধ্যমে করা হয় আমাদের ফাউন্ডেশন থেকে। যদি কখনো সময় হয়, যদি আমাদের ওই আলোকিত সুবর্ণচরে যদি কখনো সময় দিতে পারেন, কি অবস্থা! সবাই আপনার আমি গেছি তো সুবর্ণচরে গেছি, জি সেখানে নেত্রী। ভূমিহীনদের ঘর তৈরি করে দিছিলাম। জি আসছিলেন মাননীয় নেত্রী, এখানে আপনার নামে একটা ব্যারাক আছে, হাসিনা ব্যারাক, ওটা আপনি আমি ওখানে মনে হয় গত গেছিলাম। 2 বছর আগে বলছিলেন। জি নেত্রী, আসছিলেন। সুবর্ণচরে কি যে ওই যে ভূমিহীনদের ঘর করে দিলাম, ব্যারাক হাউস করে জি দিয়েছিলাম, কয়েক হাজার লোক করে জি দিয়েছি। নেত্রী, খেলন আমাদের সুবর্ণচরকে খেলন তো দ্বিতীয় মানিক গোপালগঞ্জ সাথে বলা হয়। ছেলে খেলন, ওটা খেলনকে সভাপতি করছে। খেলন তো খুব অসুস্থ, ও আছে কিনা মানে যে জি, কোনো মুহূর্তে চলে যাবে, এরকম অবস্থা, খুব খারাপ অবস্থা। উনি উনি ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে আছে, ব্রেন স্ট্রোক হ্যাঁ, করছে একদম মাননীয় খুব নেত্রী। খারাপ অবস্থা আছে। সবসময় ওর মাধ্যমে জি খবর নিতাম, ও আমার সেই ঘরে কারা কিভাবে আছে ছবি টবি তুলে সব পাঠাতো। জি, আপনার ওই যে আপনার নামে যে ব্যারাকটা আছে ওইটা সংস্কার করা হয়েছে, অনেক সুন্দর, এখানে অনেক মানুষ থাকে মাননীয় নেত্রী। আর আমাদের সুবর্ণচর হচ্ছে দ্বিতীয় গোপালগঞ্জ বলা হয় যাকে মাননীয় নেত্রী, এটা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, আমাদের এখানে খুব কখনো গরিব বিএনপি মানুষ জিতে ছিল না, আমাদের ওখানে। মনে হ্যাঁ, হয়। জি যাক, তোমার জি ধৈর্য নেত্রী। ধরে থাকো, সুস্থ হও, আর দেখি দিন বদলাবে, চিন্তা করো না, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। এইরকম অনিয়ম অবিচারের মধ্য দিয়ে বাংলাদেশ চলছে, এভাবে চলতে দেওয়া যায় না। কাজে এই বাংলাদেশকে এই হায়নাদের হাত থেকে উদ্ধার করে বাংলাদেশের মানুষের জীবন মান আবার উন্নত করতে হবে। আমাদের তো ইতিমধ্যে আমার পরিকল্পনা রয়ে গেছে, প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। তাছাড়া জাতিসংঘ ঘোষিত এসডিজি, যেটা 2030 সালের মধ্যে কার্যকর করা, বাস্তবায়ন করা, সেদিকে আমাদের যথেষ্ট অগ্রগামী আমরা ছিলাম, যথেষ্ট অগ্রগতি করেছিলাম সেখানে। অথচ আজকে সবই স্থবির। এমনকি উন্নয়নশীল দেশের মর্যাদা যে উন্নীত হয়েছিলাম এই 2026 সালে, তা বাস্তবায়ন হওয়ার কথা, সেটাও বন্ধ, সেটাও তারা করতে পারবে না। অবশ্য রাষ্ট্র চালাতে চরমভাবে এরা ব্যর্থ, অর্থ বানাতে আর অর্থ আত্মসাৎ করতে দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন। এই অবস্থায় দেশ চলতে পারে না, এখান থেকে দেশকে উদ্ধার করতেই হবে। প্রবাসীদেরকে ধন্যবাদ জানাই, কারণ এই প্রবাসীরা আমাদের দেশে প্রত্যেকে যার যার এলাকায় যথেষ্ট সহযোগিতা করে যাচ্ছেন, সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ এই সহযোগিতাটুকু না পেলে পরে তাদের জীবনটা আরও দুর্বিষহ হয়ে উঠত। আমাদের প্রায় লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, 1.5 লক্ষের উপরে গ্রেপ্তার। এখন অনেকেই টাকা পয়সা ম্যানেজ করে অনেকভাবে কষ্ট করে জামিন পাচ্ছে, জামিন পেলে আবার মামলা দেয়, কিন্তু তার উপর হাত করা পড়ায় এই সমস্ত অনিয়ম। তা আমি এটুকু বলবো যে প্রত্যেকের যার যার এলাকায়, আপনাদের এলাকায় যে যেখানকার মানে সংসদ সদস্য বা রাজনীতিবিদ, তাদের কাছে আসল চিত্রটা তুলে ধরতে হবে, এবং তুলে ধরে বাংলাদেশ যে একটা দুঃশাসনের কবলে পড়েছে, এখানে যে সকল মানুষের যে চরম কষ্ট, এবং এই সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তির উপর যে চরম নির্যাতন চলছে, প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, প্রতি পদে মানুষকে খুন করা হচ্ছে, এই বিষয়গুলি তুলে ধরে তা জনমত সৃষ্টি করতে হবে। আর দেশের ভিতরেও আমাদের যারা আপনাদের আছে পরিচিত আপনজন, সবাইকেই বলবেন শক্ত হয়ে দাঁড়াতে। এই অন্ধকার কেটে যাবে, আবার নতুন সূর্য উদিত হবে, আবার বাংলাদেশ জেগে উঠবে। বাংলাদেশ জাতির পিতা স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। এটাই আমাদের আজকের মানে বক্তব্য। আজকে আমরা এটাই চাই
এটাই আমাদের প্রতিজ্ঞা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।